আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি শর্ট টাইম স্কুলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি মোহাম্মদ আহসান হাবিব। এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2019 সাল প্রথম ধাপ 25 জেলায় 108টি উপজেলায় প্রাইমারি শিক্ষক নিয়োগ যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষার যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা ধীরে ধীরে সলভ করার চেষ্টা করব, বা আমি শর্টকাট নিয়মে কীভাবে করানো যাবে সেভাবে আমি একটু ধারণা দেব। যেমন এখানে প্রথম প্রশ্নটা আমি লিখেছি যে একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল, বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকের আরও 30 দিন চললো। তাহলে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গেছে এই সংখ্যাটা আমাকে কী করতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে এখন এই সংখ্যাটা আমি কীভাবে নিয়ে আসবো? এই সংখ্যাটা নিয়ে আসতে গেলে আমার প্রথম যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে যেহেতু এখানে 40 দিনের খাবার মজুদ আছে আর 13 দিন কিন্তু এই 1500 সৈনিক খাবারটা খেয়েছে, তাহলে এখন আমাদেরকে যেটা বের করার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে যে 13 দিন খাওয়ার পর এখনো কত দিনের খাবারটা মজুদ আছে সেই দিনের সংখ্যাটা আমাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে অবশ্যই আপনারা লিখবেন যে যেহেতু 40 দিনের খাদ্য মজুদ আছে এবং 13 দিন সকল সৈনিক খাবারগুলো খেয়েছে, এখন কত দিনের খাবারটা বাকি আছে। তাহলে এটা বের করতে গেলে অবশ্যই প্রথমে 40 দিন থেকে আমাদেরকে কি করতে হবে, 13 দিন কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কিন্তু আমরা কি পাবো, 27 দিন। এখনো কিন্তু আমাদের কি আছে, 27 দিনের খাবার মজুদ আছে। তাহলে অন্যত্র কতজন সৈনিক চলে গেছে এই সংখ্যাটা বের করতে গেলে যেহেতু 1500 জন সৈনিক ছিল মোট, আর এখনো 27 দিনের খাবারটা কি আছে, বাকি আছে, এই কারণে আমরা এখন লিখবো যে যেহেতু 27 দিনের খাদ্য আছে, 27 দিনের খাদ্য আছে 1500 জন সৈনিকের, 1500 জন কি সৈনিকের। ওকে, আর তারপর আমরা বের করার চেষ্টা করবো যে অতএব একদিনের খাবার আছে বা খাদ্য আছে, তাহলে 1500 ইন্টু কত, 27 জন সৈনিকের। তাহলে এখন কেন আমরা এখানে গুণ করে দিলাম, যেহেতু এখানে আমাদের কি করতে হবে, জনসংখ্যা নিয়ে আসতে হবে। আমাদেরকে একটা চিন্তা করা উচিত যে 27 দিনের খাদ্য আছে 1500 জন শ্রমিকের, তাহলে এই 27 দিনের খাদ্যটা যদি আমরা একদিনে খাইতে চাই তাহলে কিন্তু আমরা অনেক শ্রমিক খাইতে পারবো, বা অনেক সেনাবাহিনীর সদস্যরা এই খাদ্যটা অনেক দিন খেতে পারবে। অর্থাৎ সে সময় কিন্তু আমাকে কি করতে হবে, যেহেতু দিন সংখ্যা বেশি বোঝানো হয়েছে, বা জনসংখ্যা বেশি বোঝানো হয়েছে, এই কারণে আমাদেরকে কি করতে হবে, গুণ করে দিতে হবে। ওকে, আর তারপরে কিন্তু বলা হয়েছে যে 30 দিনের মানে অবশিষ্ট সৈনিকের আরো 30 দিন কি চললো বাকি খাদ্যটা, এই কারণে এখানে লিখবেন যে 30 দিনের খাদ্য আছে 1500 ইন্টু কত, 27, 1500 ইন্টু 27 ভাগ কত, 30 জন শ্রমিকের। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, যদি আমরা ক্যালকুলেশন করি একটু এখানে আছে 1500 ইন্টু 27 ভাগ 30, আমি যদি এই শূন্য বাদ দিয়ে দেই তাহলে 3 দ্বারা 27 ভাগ করে 3 নং কত, 27, তাহলে 150 ইন্টু 9 গুণ করলে কত হবে, 1350। তাহলে কিন্তু আমরা আমাদের সংখ্যাটা পেয়ে যাইতেছি 1350 জন সৈনিক। 1300 কত জন, 50 জন সৈনিক। অর্থাৎ আমাদের এই যে অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন কি এই খাবারটা চললো, তাহলে এই 30 দিনের খাদ্য আরো আছে 1350 জন কি বলো শ্রমিকের। তাহলে এখন আমাদের কিন্তু মোট শ্রমিক সংখ্যা ছিল কতশো, 1500, কিন্তু এই 30 দিনের যে খাদ্যটা চললো কতজন শ্রমিকের, 1350 জন শ্রমিকের। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে উত্তরটা, অর্থাৎ কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল এটা বের করতে চাই, তাহলে আমাদেরকে মোট সৈনিক সংখ্যা থেকে এই সংখ্যাটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কিন্তু আমরা আমাদের যে উত্তরটা আমরা কিন্তু কি যাবো, পেয়ে যাব। অর্থাৎ যে কতজন সৈনিক অন্যত্র চলে গেল, তখন অবশ্যই এভাবে লিখবেন যে 1500 মাইনাস 1300 কত, 50 জন শ্রমিক অন্যত্র চলে গেল, অর্থাৎ এর মানটা পাইলাম আমরা কত, 150 জন। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা বা সমাধানটা হচ্ছে 150 জন। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা শর্টকাট ভাবে কিন্তু ঐকিক নিয়মের যদি কোনো প্রশ্ন আমাদের নিয়োগ পরীক্ষা আসে তাহলে আমরা এই নিয়মটা ফলো করে অতি সহজে কিন্তু সমাধানটা নিয়ে আসতে পারবো। আমরা তার যে পরের যে অঙ্কটা আছে এটা সমাধান করার চেষ্টা করব। এই সমাধানটা আমরা কিভাবে করব, এখানে লেখা আছে 0.1 ইন্টু 1.1 ইন্টু 1.2 ভাগ 0.01 ইন্টু 0.02। তাহলে যদি এই অঙ্কটার সমাধান আমরা নিয়ে আসতে চাই তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, যে প্রথমে দশমিকটা উঠাই দিয়ে, অর্থাৎ দশমিক সংখ্যাগুলোকে আমাদেরকে ভগ্নাংশে রূপ দিতে হবে। অর্থাৎ এভাবে লিখতে হবে, যেহেতু প্রথমটা কি আছে
প্রথম ভগ্নাংশটি হচ্ছে দশমিক সংখ্যা হচ্ছে 0.1। যদি আমরা দশমিকটা উঠাই দেই তাহলে আমরা 1 কত পাবো 10। 1 কত পাবো, কারণ এই নিয়মটা আপনারা সকলেই জানেন, যদি 0.01২ থাকে দশমিকটা উঠাই দেই, তার দশমিকের জন্য অবশ্যই হরে আমাদেরকে একটা 1 নিতে হয়। আর দশমিকের পর যতটা অঙ্ক থাকবে আমরা কি করি, আমাদের নিয়ম অনুসারে ততটা কিনে নেই, 0 নিয়ে নেই। ওকে, তাহলে এই নিয়মটা প্রয়োগ করে কিন্তু আমরা এই দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে রূপ দেব। তাহলে ইন্টু 1.1, এখানে কিন্তু দশমিকের পরে একটা অঙ্ক আছে, অর্থাৎ এখানে 1.1 বলতে কি বোঝানো হয়েছে, যদি এখানে আমি এটা 0 ধরে নেই তাহলে কিন্তু এই মানটার এই মানটার কোনো তারতম্য ঘটবে না। তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারবো যে 1.1 আমি দশমিকটা উঠাই দেয়, একটা 1 করে একটা অঙ্ক আছে একটা 0, অর্থাৎ 11 ভাগ কত 10, এভাবে লিখতে পারবো। কিন্তু আমরা সঠিকভাবে শেখার জন্য আমরা এই 0টা কিন্তু আমি এখানে নিয়ে এসেছি, অর্থাৎ যদি আমি 1.1 রে ভগ্নাংশে নিয়ে আসতে চাই তাহলে দশমিকটা উঠাই দেয়, তাহলে একটা 1 পরে একটা অঙ্ক আছে একটা 0, আর যদি আমার 0টা দিয়ে নেই তাহলে অবশ্যই এখানে কি দিতে হবে, আমার আরেকটা 0 দিতে হবে। তাহলে কিন্তু এই 1.1 পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি 110 ভাগ কত 100, তাহলে 110 ভাগ কত 100 ইন্টু, আর 1.2 সেম একইভাবে আমাদের করি যে 1.2 এর যে ভগ্নাংশ আমরা কিভাবে নিয়ে আসবো, দশমিকটা উঠাই দেয়, একটা 1 একটা অঙ্ক আছে একটা 0, আর যদি আমরা 1.20 ধরি এখানে 0 দিতে পারবো, সমস্যা নেই। যদি আমরা আরেকটা 0 নেই তাহলে এখানে আমরা আরেকটা 0 দিতে পারবো হরে, কোনো সমস্যা নেই। আমাদের উত্তর কিন্তু সমাধান কিন্তু কি আসবে, একই আসবে। ওকে, তাহলে আমরা 1.2 এর পরিবর্তে কি লিখতে পারবো যে 120 ভাগ কত 100। ওকে, যে লব হবে 120, হর হবে কত 100, তারপরে 0.01, 0.01, তাহলে এর ভগ্নাংশ রূপ কি হবে, যে 0.01 এর ভগ্নাংশ রূপ হবে দশমিকটা উঠাই দেয়, একটা 1 দুইটা অঙ্ক আছে দুইটা কি বলো, মানে 1 বাই কত 100, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি 1 ভাগ 100 ইন্টু, তাহলে সেম একইভাবে আমরা কি করবো 0.02 কে আমরা ভগ্নাংশে রূপ দেব, অর্থাৎ এটা আমরা এইভাবে নিয়ে আসবো 0.02, দশমিকটা উঠাই দেয়, একটা 1 দুইটা কি 0, অর্থাৎ এটা লিখতে পারি আমরা 2 বাই কত 100 ভাগের কত ভাগ 2 ভাগ। ওকে, তাহলে এটা আমরা লিখতে পারি এভাবে 2 ভাগ কত 100। যেহেতু এই ভগ্নাংশগুলোর লগে কিন্তু এই ভগ্নাংশ দুটি কি আকারে আছে, আবার ভাগ আকারে আছে, এই কারণে এখন দ্বিতীয় যে কাজটা করব আমরা, সেকেন্ড কাজটা করব, সেটা হচ্ছে যে এখানে 1/10 ইন্টু 110 ভাগ কত 100 ইন্টু 120 ভাগ কত 100 আমরা কি রেখে দেবো, ঠিক রেখে দেবো। তারপরে কি করব আমরা, যেহেতু এই ভগ্নাংশ লাগে এই ভগ্নাংশ দুটি ভাগ আকারে আছে, এই কারণে আমরা কি করব, এখানে গুণন চিহ্ন দেবো এই ভাগের পরিবর্তে। ঠিক আছে, গুণন চিহ্ন দেওয়ার পর এই যে হরটা আছে, যে হর আছে এই হরটার আমরা কি করব, লবে নিয়ে আসবো, আর লবটারে আমরা হরে নিয়ে আসবো। ওকে, তাহলে এখানে কি পাইলাম আমরা 100 ইন্টু কত পাইলাম আমরা 100, আর 1 ইন্টু কত পাইলাম আমরা 2। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা মানটা কি করতে পারি, নিয়ে আসতে পারি। তারপরে এগুলো সমাধান করার পর কাটাকাটি করার পর যে সংখ্যাটা আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। ওকে, তাহলে এই সমাধানটা নিয়ে আসতে গেলে আমরা এইভাবে নিয়ে আসতে পারি যে 2 0 2 0 বাদ, এই 2 0 2 0 আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, আবার আমরা কি করতে পারি, এই 0 বাদ দিতে পারি। তাহলে এখানে কি থাকলো, আমাদের এখানে থাকলো উপরে থাকলো 110 ইন্টু কত 12, আর নিচে আমাদের কি থাকলো, নিচে থাকলো আমাদের যে 2, তাহলে 6 দুগুণে কত 12, 6 দ্বারা 110টা গুণ করলে যা হবে তাই হবে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। ওকে, তাহলে এভাবে কিন্তু আমরা চেষ্টা করব যে যদি এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, নিয়োগ পরীক্ষায় আসে, বা এই ধরনের যে কোনো প্রশ্ন আসলে আমি এখন যে নিয়মটা শিখাই দিলাম এই নিয়মটা প্রয়োগ করে কিন্তু আমরা অতি সহজেই এই সমাধানটা নিয়ে আসতে পারবো। তারপরে এখন আমি আমার তৃতীয় প্রশ্নটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কটা দেখে নেই। পরবর্তী অঙ্কটি হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দ্বয়ের অন্তর হচ্ছে 2। তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, সংখ্যাটি কত নিয়ে আসতে হবে। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের ক্লাস 9-10-এর সাধারণ যে গণিত আছে ওই সাধারণ গণিতে কিন্তু এই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করা আছে, আপনারা চাইলেই সে সকল প্রশ্ন দেখতে পারবেন। তো যাই হোক, আমি এখন এই প্রশ্নটা সলভ করে দেব যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা, এখানে কিন্তু 2 অঙ্ক বলা হয়েছে। ওকে, তাহলে আমাদেরকে জানতে হবে যে 2 অঙ্কটা কি, 2 অঙ্কের সংখ্যা কি। যেমন আমি বলতে পারি
যে 10 থেকে শুরু করে 99 অর্থাৎ 10 হতে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু আমরা কি বলবো 2 অঙ্কের সংখ্যা বলবো, কারণ এখানে অঙ্ক আছে দুইটা, যেমন 9 একটা অঙ্ক, 9 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, 1 একটা কি অঙ্ক। তাহলে এখানে কিন্তু আমাদের অপশনে দেওয়া আছে যে 46, 35, 24, 57 চারটার যে কোনো একটা উত্তর হবে, অর্থাৎ সংখ্যাটি চারটার যে কোনো একটি হবে। তাহলে আমরা চারটার যে কোনো একটা যদি বের করতে চাই কোনটা সঠিক হবে আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের অন্তর 2 আর অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। আমি যদি প্রথমে লিখি, ধরলাম যে 57 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। এখন যদি এই সংখ্যাটার আমরা স্থান বিনিময় করি, স্থান বিনিময় অর্থাৎ একক স্থানীয় অঙ্কে আমরা দশক স্থানীয় অঙ্ক বসাবো এবং দশক স্থানীয় অঙ্কে আমরা একক স্থানীয় অঙ্ক বসাবো, তাহলে 57 এর স্থান বিনিময়কৃত সংখ্যাটি হবে কিন্তু কত 75। ওকে, তাহলে এইভাবে আমরা কিন্তু কি করতে পারি, যে কোনো 2 অঙ্কের সংখ্যার স্থান বিনিময়কৃত সংখ্যাটা আমরা নিয়ে আসতে পারবো। স্থান বিনিময় বলতে বোঝানো হয় এককের স্থানে কি হবে দশক আর দশকের স্থানে কি হবে একক। ঠিক আছে, তাহলে এখন যদি আমি সমাধানটা নিয়ে আসতে চাই, যেহেতু তাহলে প্রথম সংখ্যাটা যেখানে উত্তর অপশনে দেওয়া আছে 46, তাহলে এখন এই 46 কিন্তু 2 অঙ্কের সংখ্যা, যদি আমরা স্থান বিনিময় করি তাহলে এই সংখ্যাটি পাবো কত 64। কত পাবো আমরা 64, যেহেতু বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের অন্তর হচ্ছে কত 2, আর অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। এখানে কিন্তু যে অন্তর 2 এর কথা বলা হয়েছে এটা কিন্তু মেইন ফ্যাক্ট না, কারণ এখানে অপশনে দেওয়া আছে, অপশনে কিন্তু প্রত্যেকটা অঙ্কের কিন্তু অন্তর কি দেওয়া আছে 2 দেওয়া আছে। যেমন 6 থেকে 4 বিয়োগ করলে কত হবে 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে 2। অপশনে যেহেতু এটা ব্যবহার করা আছে এই কারণে এটা মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে যে কিভাবে আমার সমাধানটা নিয়ে আসতে হবে। তার সমাধানটা কিভাবে নিয়ে আসতে হবে, যেহেতু অন্তর 2 বলা আছে এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা কি 6 কম। তাহলে এখন যেহেতু দ্বিগুণের কথা বলা হয়েছে তো প্রদত্ত সংখ্যা 46, এই 46কে আমরা 2 দ্বারা গুণ করবো, 46 ইন্টু কত 2, 46 ইন্টু কত 2, আর তারপরে মাইনাস কত 64। এখন দেখবো যে এইটা আমাদের 6 আসে কি আসে না, তাহলে 46 ইন্টু 2 মাইনাস 64 ইকুয়াল আমাদের 6 আসবে কি আসবে না, 6 না আসে তাহলে আমরা নট ইকুয়াল দিয়ে দেবো, অর্থাৎ এই অপশনটা গ্রহণযোগ্য হবে না। যেমন তাহলে 6 দুগুণ 12 হাতে হচ্ছে 1, 4 দুগুণ 18 কত 9, 92 বিয়োগ কত আমরা 64 পাইলাম, কিন্তু 92 বিয়োগ 64 নট ইকুয়াল কত বড় দেখি 6, 92 বিয়োগ 64 নট ইকুয়াল 6, তাহলে কিন্তু আমাদের এই অপশনটা গ্রান্টেড হইতেছে না। তাহলে এখন দেখবো আমরা যে পরের অপশনটা আমাদের গ্রহণযোগ্য হয় কি হয় না। পরের অপশনটা কিন্তু 35, অর্থাৎ পরের সংখ্যাটি হচ্ছে 35। আমরা সেম একইভাবে করবো, তাহলে এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা আর স্থান বিনিময়কৃত সংখ্যা হবে কত 53, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা আমাদের কি যাবে দশকে যাবে আর দশক স্থানীয় অঙ্কটা কি যাবে আমাদের এককে যাবে। এটা হচ্ছে স্থান বিনিময়কৃত কি বলো সংখ্যা। তো যেহেতু আমাদের 35 এবং বলা হয়েছে যে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ, তা প্রদত্ত সংখ্যা কিন্তু 35, তাহলে এর দ্বিগুণ, তাহলে 35 ইন্টু 2 মাইনাস 53 দেখবো আমরা 6 হয় কি হয় না। তাহলে 35 দুগুণ কত 70 মাইনাস 53, এখানে কিন্তু আমাদের নট ইকুয়াল কি আসতেছে 6 আসতেছে, অর্থাৎ আমাদের এই 35 অপশনটাও গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা পরেরটা চেষ্টা করব যে 24 যে সংখ্যাটি আছে এটা গ্রহণযোগ্য হয় কি হয় না। তাহলে আমরা দেখব যে এখানে প্রদত্ত সংখ্যাটি আছে কত 24, আর স্থান বিনিময়কৃত সংখ্যাটি হবে 24 এর স্থান বিনিময়কৃত সংখ্যাটি হবে কত 42। ওকে, আর যেহেতু তো প্রদত্ত সংখ্যার দ্বিগুণ বলা হয়েছে, যে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ, তার প্রদত্ত সংখ্যা 24 তার দ্বিগুণ, তো 24 ইন্টু 2 মাইনাস 42 ইকুয়াল 6 হয় কি হয় না। তাহলে 24 দুগুণ হচ্ছে কত 48 মাইনাস কত 42 ইকুয়াল আমরা 6 পেয়েছি। তাহলে আমাদের কিন্তু এই প্রশ্নের সঙ্গে আমাদের যে উত্তরটা আমি নিয়ে আসলাম এর কিন্তু হুবহু কি আছে মিল রয়েছে। এই কারণে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কত 24। আমরা এইভাবে এই ধরনের প্রশ্ন আসলে এই নিয়মটা প্রয়োগ করে কিন্তু আমরা অতি সহজে আমাদের উত্তরটা নিয়ে আসতে পারবো। কেন? কারণ এখানে বলাই হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের অন্তর হচ্ছে 2, যেহেতু 2 অঙ্ক বলা হয়েছে তো অপশনে অবশ্যই 2 অঙ্কের সংখ্যা থাকবেই। আর অন্তর 2 এর কথা বলা হয়েছে তো অবশ্যই যারা প্রশ্ন তৈরি করেন ওরা অবশ্যই
এই দুইটা অঙ্কের অন্তর কিন্তু কি দিয়ে দেবে, 2 দেবেই। আমাদের মনে হবে যে মনে হয় 4টা অপশনে কি সঠিক, কিন্তু না, এই 4টা অপশন থেকে যে কোনো একটা অপশন আমাদেরকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে এই নিয়ম অনুসারে। আমি যে নিয়মটা শিখে দিলাম, ওকে। তাহলে এইভাবে কিন্তু আমরা এই সলভটা নিয়ে আসতে পারবো। আর আমরা এখানে কেন 6 বের করছি, কারণ এখানে বলা হয়েছে যে তাপ প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কি হবে, কম হবে। 6 কি হবে, কম। আমি যদি সাধারণভাবে বুঝাই দেই যে এখানে কিন্তু ধরলাম যে আমাদের প্রদত্ত সংখ্যাটি হচ্ছে 24, কত 24, তাহলে 24-এর দ্বিগুণ হচ্ছে কত 48, কত, তাহলে স্থান বিনিময়কৃত সংখ্যাটি হচ্ছে কত 42, কারণ 24-এর স্থান বিনিময়কৃত সংখ্যাটি হচ্ছে 42। তাহলে অবশ্যই দেখেন আপনারা এখানে কিন্তু এই স্থান বিনিময়কৃত সংখ্যাটা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ থেকে 6 কম, অবশ্যই 100% মিলে গেছে 6 কম। আর এই 3টা অপশনে কিন্তু 6 কম হবে। আমরা যদি এটাই বিবেচনা করি যাকে 57 বলা হয়েছে, তা প্রদত্ত সংখ্যাটি কিন্তু 57, কত 57। এখন যদি আমরা কি করি, এই 57-র দ্বিগুণ নিয়ে আসি, 57 ইন্টু কত 2, তাহলে 57 দুগুণ 7 দুগুণ 14, 4 5 দুগুণ 10 আর 1 11, 100 কত পেলাম আমরা 14। আর এখানে কিন্তু স্থান বিনিময়কৃত সংখ্যাটি হবে কত 70, কত 5, 70 কত হবে 5। এখন দেখেন আপনারা এই 114 থেকে যদি আমরা 75 বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমাদের 6 কখনোই আসবে না, আসবে না। এই কারণে এই 3টা অপশন আমরা কখনোই এভাবে হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কোনটা 24। আমি যেভাবে বুঝাই দিলাম, যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের প্রশ্ন আসলে অতি সহজেই 1 মিনিটের আগে কিন্তু আপনারা কি করতে পারবেন, সলভ করতে পারবেন, ওকে। আচ্ছা, তাহলে এখন যাব আমি আমার নেক্সট প্রশ্নে। তাহলে আমাদের নেক্সট প্রশ্নটি হচ্ছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 37। সংখ্যা দুটি কি কি? এই প্রশ্নটা কিন্তু শুধু শিক্ষক নিয়োগ পরীক্ষা না, শিক্ষক নিবন্ধন পরীক্ষা না, অনেক পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক আসে। তাহলে এই অঙ্কটা আমি কিভাবে সমাধান করি এবং আমি বুঝাই দেই যে ক্রমিক সংখ্যা কি, স্বাভাবিক ক্রমিক সংখ্যা কি, বা এমনি ক্রমিক সংখ্যা কি, এ সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করি। এখানে কিন্তু বলা হয়েছে দুইটি ক্রমিক সংখ্যা। তাহলে আমরা কিন্তু জানি যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। স্বাভাবিক সংখ্যা কাকে বলে আমরা কিন্তু এটা সকলেই জানি, কারণ আমরা জানি যে শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে কিন্তু আমরা কি বলি, স্বাভাবিক সংখ্যা বলে থাকি। অর্থাৎ এই শূন্য থাকবে না, স্বাভাবিক সংখ্যা শূন্য থাকবে না, শূন্য ব্যতীত 1 2 3 4 যা আছে অখণ্ড যতগুলো ধনাত্মক সংখ্যা আছে সকল সংখ্যাকে কিন্তু আমরা কি বলি, স্বাভাবিক সংখ্যা বলি। এর মধ্যে কিন্তু কি আছে, ক্রমিক সংখ্যা আছে, এর মধ্যে আবার কিন্তু কি আছে, ক্রমিক স্বাভাবিক সংখ্যা আছে, অনেক সংখ্যা আছে এর মধ্যেই। তাহলে এখন আমি যেটি আলোচনা করবো সেটি হচ্ছে এর মধ্য থেকে আমাদের কি করতে হবে, দুইটা ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে, ওকে। তাহলে এখন যদি আমরা দুইটা ক্রমিক সংখ্যা নির্ণয় করি, যেহেতু আমাদের অপশনে বলা হয়েছে যে 12 13 15 16 18 19 20 21, তাহলে কিন্তু আমরা অপশন দেখলেই এমনি বুঝতে পারতেছি যে যদি একটা সংখ্যা 12 হয় পরেরটা কত হবে 13, আর একটা 15 হলে পরেরটি কত হবে 16, একটি 18 হলে পরেরটি কত হবে 19, একটি 20 হলে পরেরটি কি হবে 21। তাহলে এর দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে ক্রমিক সংখ্যা কি। আমরা কিন্তু যখন ক্লাসে ছিলাম, স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু আমাদের স্যারেরা বলছিল যে তোমার ক্রমিক নং কত। তখন কিন্তু আমার ক্রমিক নং 5 হলে আমি 5 বলতাম, 10 হলে 10 বলতাম, 2 হলে 2 বলতাম, 1 হলে 1 বলতাম। স্যাররা কিন্তু জিজ্ঞাসা করেছিল যে ক্রমিক নং কত। এখন কিন্তু এই ক্রমিক নং বলতে কিন্তু আমরা এখানে যে কোনো স্বাভাবিক সংখ্যার যে কোনো একটা সংখ্যা বুঝে থাকি। যেমন আমি যদি বলি যে আমার ক্রমিক নং কত 15, তো 15টা কিন্তু অবশ্যই একটা স্বাভাবিক সংখ্যার মধ্যেই পড়ে, তাহলে আমার ক্রমিক নং আছে 15। এখন যদি আমার আরেক বন্ধুরে জিজ্ঞেস করলো যে তুমি বলতো দেখি তোমার ক্রমিক নং কত, কারণ সে বললো যে আমার ক্রমিক নং আছে কত 30, ওকে। আবার আরেক বন্ধুরে বললো যে তোমার ক্রমিক নং কত, সে বললো আমার ক্রমিক নং আছে কত 25। এভাবে কিন্তু আমাদের ক্রমিক নং বা রোল নাম্বারটা কিন্তু হিসাব করা হয় বা আমরা বলে থাকি। তাহলে এখন যেহেতু এখানে বলছে দুইটি ক্রমিক সংখ্যা, আসলে দুইটি ক্রমিক সংখ্যা বলতে এখানে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে। দুইটি ক্রমিক কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। কারণ আমরা জানি যদি একটি ক্রমিক সংখ্যা 10 হয় পরেরটি হবে কত 11, যদি 3টি বলে পরেরটি কত হবে 12। কারণ স্বাভাবিক বললে যদি একটি 10 হয় পরেরটি অবশ্যই 11 12 13 এভাবে হতে হবে। আর যেহেতু এখানে বলছে দুইটি ক্রমিক সংখ্যা, ওকে, একটি 12 হলে অবশ্যই পরেরটি কি হতে হবে 13 হতে হবে, একটি 15 হলে অবশ্যই পরেরটা কি হতে হবে 16 হতে হবে। এগুলোকে আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে থাকি। যদি বলে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যদি একটি কি হয় 15 হয় পরেরটি হবে 16, তারপরটি 17, তারপরটি হবে 18, যদি 5টি বলে তারপরটি হবে কত 19,
ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের এখন সমাধানটা কিভাবে করবো এই সংক্রান্ত আমি একটু আলোচনা করি। যেহেতু এই সংখ্যা দুটি আমাদের অজ্ঞাত অর্থাৎ জানা নেই, তাহলে আমরা কিন্তু অতি সহজেই যে কোনো একটা সংখ্যাকে একটা অজানা চলক বা অজানা মান বা অজানা রাশির সাহায্যে কি করতে পারি, নিয়ে আসতে পারি বা প্রকাশ করতে পারি। আমি ধরলাম যে আমাদের প্রথম ক্রমিক সংখ্যাটিকে আমি ক এর সাহায্যে প্রকাশ করলাম, ওকে, আর দ্বিতীয় ক্রমিক সংখ্যাটাকে আমি ক প্লাস 1 এর সাহায্যে কি করলাম, প্রকাশ করলাম। কারণ যদি ক হয়, কর মান 12 হয়, অবশ্যই পরেরটি কি হবে 13, অর্থাৎ ক প্লাস 1, 12 যোগ 1 কত হবে 13। আর যেহেতু এই দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বলা হয়েছে কত 37, তাহলে এখানে কিন্তু এই বড় সংখ্যা হচ্ছে ক প্লাস 1, কারণ ক থেকে কিন্তু ক প্লাস 1টা কি হবে, বড় সংখ্যা হবে। আর যদি বর্গের অন্তর বলছে, যদি আমরা সমীকরণ তৈরি করতে চাই, তাহলে অবশ্যই সমীকরণে কিন্তু আমাদের কি করতে হবে, এই বৃহত্তম সংখ্যাটা কিন্তু কি লিখতে হবে, আগে লিখতে হবে, ওকে। আর বৃহত্তম সংখ্যার বর্গ হচ্ছে কি ক প্লাস 1 হোল স্কয়ার, আর তার আগের সংখ্যাটি হচ্ছে কত ক, তাহলে ক এর বর্গ হচ্ছে কত ক স্কয়ার। যেহেতু দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তরের কথা বলা হয়েছে, এই কারণে আমরা অবশ্যই মাঝখানে কি ব্যবহার করবো, এই ঋণাত্মক চিহ্ন বা বিয়োগ চিহ্নটা আমরা কি করবো, ব্যবহার করব। আর এই দুইটার মান কিন্তু কত 37, তাহলে আমরা সমান কি লিখবো 37, ওকে। তাহলে এখন কিন্তু অতি সহজে আমরা ক প্লাস 1 অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের যে বর্গের সূত্রটি আছে এটা প্রয়োগ করে কিন্তু আমরা অতি সহজেই এই মানটা নিয়ে আসতে পারবো, ওকে। তাহলে a প্লাস হোল স্কয়ারের বর্গের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab বলতে 1 লাগার প্রয়োজন না, লিখলাম প্লাস b স্কয়ার মাইনাস ক স্কয়ার ইকুয়াল কত 37। তাহলে আমরা কি পাইলাম, ক স্কয়ার প্লাস 2 অক্ষে কত 2 ক প্লাস 1 এককে 1 মাইনাস ক স্কয়ার ইকুয়াল কত 37। তাহলে ক স্কয়ার কি বাদ যায়, কারণ প্লাস আর মাইনাস যদি আমরা বিয়োগ করি তাহলে একটা ক স্কয়ার থেকে একটা ক স্কয়ার বিয়োগ করলে কিন্তু কি হবে, শূন্য হবে। এই কারণে এটা লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা কি পাইলাম, 2 ক ইকুয়াল 37 প্লাস 1 পার্শ্ব পরিবর্তন করলে কি হবে -1। অর্থাৎ এটা আমরা অঙ্ক বোঝানোর জন্য বলি, আমাদের সঠিক নিয়ম হচ্ছে উভয় পক্ষ থেকে আমাদেরকে একটি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। যদি আমরা উভয় পক্ষে 1 বিয়োগ করি, এখান থেকে 1 বিয়োগ করলে 1 1 বাদ যাবে, আর এখানে 1 কি করতে হবে, আমাদেরকে বিয়োগ দিতে হবে, ওকে। কিন্তু আমরা বোঝানোর স্বার্থে বলি যে পার্শ্ব পরিবর্তন করে +1 কি করলাম, আমরা -1 করে দিলাম, ওকে। তাহলে আমরা কি পাইতেছি যে 2 ক ইকুয়াল কত পাইলাম আমরা 36, তাহলে ক ইকুয়াল কত পাইলাম আমরা 18, ওকে। 36 এ 2 দ্বারা ভাগ করলে কত হবে 18, অর্থাৎ উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে 2 2 কি হবে 20 হবে, আর 36 এ 2 দ্বারা ভাগ করলে কত হবে 18 হবে। তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ যেহেতু প্রথম ক্রমিক সংখ্যাটা আমরা কি ধরছিলাম ক, আর ক এর মান হচ্ছে কত 18, আর অপর ক্রমিক সংখ্যাটা ধরছিলাম ক প্লাস কত 1, অর্থাৎ 18 প্লাস কত 1 কত পাইলাম আমরা 19। তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেলাম, অর্থাৎ 18 কমা কত 19, এটা হচ্ছে সঠিক উত্তর। আমি ব্যাখ্যা দিয়ে বোঝা দিতেছি বিধা আমাদের সময় লাগতেছে, কিন্তু আপনারা 1 মিনিটেরও কম সময়ে এই সমাধানটা নিয়ে আসতে পারবেন, 1 মিনিটেরও কম সময়ে, যদি এই নিয়মটা বুঝে থাকেন, ওকে। তাহলে যদি কখনো এই ধরনের অঙ্ক আসে, তাহলে আমরা এই নিয়মটা প্রয়োগ করে কিন্তু অতি সহজেই মানটা নিয়ে আসতে পারবো। এই অঙ্কটি কিন্তু ক্লাস 9ম 10ম শ্রেণীর সাধারণ গণিতে আলোচনা করা আছে, সমীকরণের অঙ্ক, ওকে। আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তাহলে এখন আমি আমার পরের প্রশ্নে যাব। তাহলে আমাদের পরের প্রশ্নটি ছিল, যদি x - y হোল স্কয়ার ইকুয়াল 12 হয় এবং xy ইকুয়াল 1, তবে x স্কয়ার প্লাস y স্কয়ারের মান কত? অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হোয়াট? এটা আছে ক্লাস 9 এর সেম একই, হ্যাঁ, মান নির্ণয়ের যে অঙ্কগুলো 3.1 3.2 এর মতো করে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। তাহলে এখানে কিন্তু এই অঙ্কটা আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি। আমরা কিন্তু এই দেওয়া আছে দেখে কিন্তু মানটা নিয়ে আসতে পারবো, ওকে। আবার সরাসরি আমরা এই x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্র প্রয়োগ করে কিন্তু মানটা কি করতে পারবো, আমরা নিয়ে আসতে পারবো, ওকে। কারণ এই a স্কয়ার প্লাস b স্কয়ারে কিন্তু একটা কি আছে, অনুসিদ্ধান্ত আছে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি 2ab, ওকে। যদি আমরা এইভাবে করার চেষ্টা করি সরাসরি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হোয়াট বলছে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারের অনুসিদ্ধান্ত অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি 2ab, ওকে। তাহলে এখানে কিন্তু আমরা কি পাইতেছি যে মাইনাসের মান হচ্ছে কত 12, x মাইনাস হোল স্কয়ার মান হচ্ছে কত 12 প্লাস 2 ইনটু x এর মান হচ্ছে কত 1। তোমরা কত পাইলাম যে 12 প্লাস 2 কে কত 2, 12 আর 2 কত 14। আমরা তো অতি সহজে মানটা নিয়ে আসতে পারতেছি, ঠিক আছে। আর এটা যদি আমরা অন্যভাবে করতে চাই, অন্য সিস্টেমে করতে চাই, তাহলে কিন্তু আমরা দেওয়া আছে দিয়ে কিন্তু এই মানটা নিয়ে আসতে পারবো। যেমন আমরা এইভাবে করি যে দেওয়া আছে x - y হোল স্কয়ার ইকুয়াল কত 12,
ওকে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমাধান হচ্ছে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান নিয়ে আসতে হবে। এটা সবসময় আমাদের নজরে রাখতে হবে যে কিভাবে আমরা মানটা নিয়ে আসতে পারবো। যেহেতু আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নিয়ে আসতে হবে, এই কারণে এটাকে আমাদের কি করতে হবে, বর্গের সূত্রে রূপ দিতে হবে। অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ারের যে বর্গের মেইন সূত্রটি আছে সেই সূত্রটা কি করতে হবে, প্রয়োগ করতে হবে। যে এ মাইনাস হোল স্কয়ারের বর্গের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বলো বি স্কয়ার ইকুয়াল 12 যা আছে তাই রেখে দেবো। ওকে, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারটা আমরা মাঝখানে নিয়ে আসলাম আর মিডল পদটা আমরা শেষ পদে দিলাম ইকুয়াল কত 12। ওকে, তাহলে যেহেতু এই মানটা বের করতে হবে তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আমরা বাম দিকে রেখে দিলাম, তার 12 মাইনাস কি হবে প্লাস 2x ওয়াই। এখন জাস্ট কি করবো আমরা এই মানটা প্রয়োগ করবো। ওকে, তাহলে 12 যোগ 2 12 আর 2 কত 14। এইভাবে অনেকভাবে নিয়ে আসা যাবে। ওকে, তাহলে আমরা যেভাবেই পারি না কেন এই ধরনের প্রশ্ন যদি আমাদের নিয়োগ পরীক্ষায় আসে তাহলে আমরা এইভাবে যেভাবেই পারি না কেন আমরা সমাধান করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি যাব আমাদের নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটি এখন আমি লিখব। তাহলে আমাদের পরের প্রশ্নটি হচ্ছে 3টি সংখ্যার গড় 6 এবং ওই 3টি সংখ্যা সহ 4টি সংখ্যার গড় 8, তাহলে চতুর্থ সংখ্যাটি কত? অর্থাৎ এখানে বলা আছে 3টি সংখ্যার গড় দেওয়া আছে, আবার পরে বলা হয়েছে যে এই 3টি সংখ্যা সহ 4টি সংখ্যার গড় মান দেওয়া আছে। তাহলে এই চতুর্থ সংখ্যাটা আমাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। আমি একটা বেসিক ধারণা দেই, যদি আমাদের প্রশ্নে কোনো প্রশ্নে উল্লেখ থাকে যে 5টি সংখ্যার গড় মান, 5টি সংখ্যার গড় মান আছে কত 10, 5টি সংখ্যার গড় মান 10, তাহলে মোট মানে 5টি সংখ্যার যোগফল কত হবে? তাহলে আমরা অনায়াসে বলতে পারি 5টি সংখ্যার যোগফল হবে 5 × 10, 5 10 কত 50। এভাবে কিন্তু আমরা বলতে পারি। আবার যদি বলে যে 6টি সংখ্যার গড় আছে কত 12, তাহলে 6টি সংখ্যার মোট মান হবে 6 × 12 যা হবে তাই 6 12 72। তাহলে এই নিয়মটা প্রয়োগ করে কিন্তু আমরা অতি সহজে মানটা কি করতে পারবো, নিয়ে আসতে পারবো। ওকে, তাহলে এখন যেহেতু এখানে বলা হয়েছে যে 3টি সংখ্যার গড় আছে 6, এখন যদি আমরা এইটুকু বিবেচনা করি যেহেতু 3টি সংখ্যার গড় মানের কথা বলা আছে 6, তার 3টি সংখ্যার যে যোগফল অর্থাৎ মোট যে মানটা সেই মানটা কি করতে হবে, আমাকে এখন নিয়ে আসতে হবে। তার 3টি সংখ্যার মোট মান হবে 3 × 6, 3 6 কত 18। ওকে, তারপর নেক্সটে বলা হয়েছে যে ওই 3টি সংখ্যা সহ 4টি সংখ্যার গড়। আচ্ছা, আমি আপাতত ওই 3টি সংখ্যা বাদ দিলাম। ওকে, তা ধরলাম যে 4টি সংখ্যার গড়, তা 4টি সংখ্যার গড় মান দেওয়া, তাহলে 4টি সংখ্যার যোগফল কত হবে 4 × কত 8, 4 এটা কত 32। ওকে, আর এই 32-এর মধ্যে কিন্তু আমাদের কি আছে, এই 3টি সংখ্যার যোগফল রয়ে গেছে। ওকে, তা এখন যদি আমরা চতুর্থ সংখ্যাটা নিয়ে আসতে চাই তাহলে তো একদম ইজি। আমরা জাস্ট কি করব, এই বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা কি করে দেবো, বিয়োগ করে দেবো। তাহলে আমাদের চতুর্থ সংখ্যাটি চলে আসবে, অর্থাৎ চতুর্থ সংখ্যাটি হবে 32 বিয়োগ কত 18। তাহলে 8 হাতে 12 4 1 2 1 কত পেলাম আমরা 14। ওকে, আর চতুর্থ সংখ্যাটি 14। আর যদি বলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত, তাহলে অবশ্যই 14কে আমরা কি করব 2 দ্বারা ভাগ করে অর্ধেক মানটা কি করতে পারবো, নিয়ে আসতে পারবো। অনেক সময় এই প্রশ্নটি দেয় যে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের বা চতুর্থ সংখ্যাটির অর্ধেক কত, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই চতুর্থ সংখ্যাটাকে বের করতে হবে। তাহলে অর্ধেক মানে কি, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে অর্ধেক মানটা কি যাবো, আমরা পেয়ে যাব। তাহলে আমরা কিন্তু আমি কিন্তু সুন্দরভাবে এই অঙ্কের সমাধানটা ব্যাখ্যাটা দিয়ে দিলাম। তাহলে আপনারা যদি এই ধরনের অঙ্ক আসে এই নিয়মটা প্রয়োগ করে অতি সহজেই সমাধানটা নিয়ে আসতে পারবেন। তাহলে আমাদের নেক্সট প্রশ্নটি আছে, এই প্রশ্নটি নিয়ে আমি আরেকটু আলোচনা করি। তাহলে আমাদের যে নেক্সট প্রশ্নটি, এটি কিন্তু 2019 সালের প্রাথমিক শিক্ষক পরীক্ষা কিন্তু এই অঙ্কটা এসেছিল। তাহলে এই অঙ্কটাতে আমরা এখন সমাধান করার চেষ্টা করব যে যদি x + y = 17 এবং xy = 60 হয় তবে x - y = what, অর্থাৎ x - y এর মানটা আমরা কিভাবে নিয়ে আসবো। এই অঙ্কটি কিন্তু এর নিয়মটা কিন্তু ক্লাস 9 10 এর সেম 3.2 এ এই নিয়মটা ব্যবহার করা আছে, আপনারা চাইলে দেখতে পারবেন যে কিভাবে সমাধান করা আছে। তাহলে যাই হোক আমি চেষ্টা করি সমাধান করে দেওয়ার জন্য। এখানে বলা আছে x + y = 17 আর xy = 60 হয় তবে x - y = what। এখানে কিন্তু আমাদের বর্গ বা কি ঘন কিছু ব্যবহার করা নাই। তাহলে আমরা এর সাহায্যে x + y এবং xy এর সাহায্যে আমরা x - y এর মানটা কিভাবে নিয়ে আসব। তাহলে এই মানটা নিয়ে আসতে গেলে আমাদেরকে লিখতে হবে, আমাদের কিন্তু একটা মানে অনুসিদ্ধান্ত জানা আছে। যে কি অনুসিদ্ধান্ত জানা আছে, a - b হোল স্কয়ার ইকুয়াল a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এই অনুসিদ্ধান্ত কিন্তু আমাদের জানা আছে। a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত আছে a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা কিন্তু সূত্র না, জাস্ট এটা অনুসিদ্ধান্ত, সূত্র থেকে এই মানটা আমরা নিয়ে এসেছি।
তাহলে a মাইনাস হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে x প্লাস y হোল স্কয়ার মাইনাস কত 4ab অর্থাৎ 4xy। তাহলে এখানে কিন্তু এই প্লাসের মান ব্যবহার করা আছে কত 17, তারপর আমরা কি দেব বর্গ মাইনাস 4 ডট xy মান আছে কত 60। তাহলে এই 17 এর বর্গ সংখ্যা আছে কত 289, 17 ইন্টু 17 289, আর মাইনাস 460 কত হবে 240। তাহলে এখন 289 থেকে 240 কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আমরা কি মান পাবো 9, এখানে কত পাবো আমরা 4 49। ওকে, তাহলে যেহেতু আমাদেরকে শুধু কি নিয়ে আসতে হবে x মাইনাস y এর মানটা নিয়ে আসতে হবে, আর এখানে কিন্তু x মাইনাস y কি আছে হোল স্কয়ার আছে। তাহলে অবশ্যই x মাইনাস y এর মানটা নিয়ে আসতে গেলে আমাদেরকে এই যে বর্গটা আছে তখন আমরা এইভাবে লিখবো যে অতএব x মাইনাস y ইকুয়াল বর্গটা আমরা কি করে দেব রুট করে দেব রুট 49। এটি কিন্তু আমরা বোঝানোর স্বার্থে বলি। এর সঠিক নিয়ম হচ্ছে উভয় পক্ষকে বর্গমূল করতে হবে। উভয় পক্ষে কি করতে হবে বর্গমূল। তাহলে x মাইনাস y যদি আমরা বর্গমূল করি তাহলে a স্কয়ার এবং বর্গমূল কি হবে ভেনিশ হবে। তাহলে এখানে বর্গমূল 49 এর বর্গমূল হচ্ছে কত 7। তাহলে x মাইনাস y এর সঠিক মান হচ্ছে কত 7। তাহলে এখন কিভাবে আমরা বর্গমূল করলাম আমি নিয়মটা একটু দেখাই দেই। যেমন x মাইনাস y কি আছে হোল স্কয়ার ইকুয়াল কত পেয়েছি আমরা 49। এখন যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করি তাহলে অবশ্যই আমাদেরকে এই যে বর্গমূলের চিহ্নটা কি করতে হবে ব্যবহার করতে হবে, x মাইনাস y হোল স্কয়ার যা আছে ঠিক রাখতে হবে, আর 49 তারপর কি দিতে হবে মানে উভয় পক্ষে আমরা কি করলাম বর্গমূল করলাম। ওকে, তাহলে এখন কিন্তু সূচকের যে নিয়মগুলো আছে সূচক বিধি অনুযায়ী কিন্তু আমরা এই মানটা এই বর্গটা কি করতে পারি বিন্যাস করতে পারি। কিভাবে যে আমরা x মাইনাস y হোল স্কয়ার ঠিক রেখে দেবো, আর এই রুটটা উঠাই দিয়ে এর সূচক আবার কি করবো আমরা হাফ দিয়ে দেবো, এটা তো সূচক বিধি অনুযায়ী। ওকে, আর ইকুয়াল 49 এর বর্গমূল আছে কত 7। তাহলে যদি আমি পাওয়ারে গুণ করতে হবে, যদি 2 এর লাগে 1 গুণ করি 2 কে কত 2, অর্থাৎ x মাইনাস y হলে 2 ভাগ কত x মাইনাস y 2 কে কত 2 ভাগ কত 2 ইকুয়াল কত 7। তা 2 আর 2 ভাগ করলে আমরা কত পাবো 1, অর্থাৎ x মাইনাস y এর উপর কি আছে 1, অর্থাৎ ইকুয়াল কত 7। অর্থাৎ x মাইনাস y এর সূচক 1 মানে হচ্ছে কত x মাইনাস y ইকুয়াল 7। এগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমি বুঝাই দিলাম যে মানটা আমরা কিভাবে নিয়ে এসেছি। ওকে, তাহলে আমরা কিন্তু এইভাবে সুন্দর করে সহজভাবে এই মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করব। ওকে, আচ্ছা, তাহলে আমাদের নিয়োগ পরীক্ষার পরের প্রশ্নটি হচ্ছে a মাইনাস 1 বাই a ইকুয়াল 3 হলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল হোয়াট, মানটা নিয়ে আসতে হবে। তাই এটা আমরা সহজে নিয়ে আসতে পারি যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, অর্থাৎ এটা যদি আমি সহজভাবে লিখতে চাই এর উপর কি দেবো আমরা বর্গ প্লাস 1 ভাগে তারপর কি দেবো আমরা বর্গ। তাহলে a কে আমরা a বিবেচনা করবো, 1 ভাগ a কে আমরা কি b বিবেচনা করবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত যেহেতু মান ব্যবহার করা আছে কার মাইনাসের, এই কারণে আমরা অনুসিদ্ধান্ত মাইনাসেরটা ব্যবহার করবো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা কিন্তু উপরে, অর্থাৎ a আর a ভাগ করলে কত হবে 1, মানে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে মান কত পাইতেছি a মাইনাস 1 বাই এর মান দেওয়া আছে কত 3, তার 3 তারপর বর্গ প্লাস 2 এককে 2 3 3 9 প্লাস 2 কত পেলাম আমরা 11। ওকে, এটা সহজ, এভাবে আপনারা সুন্দরভাবে সমাধানটা নিয়ে আসতে পারবেন। তাহলে আমি আমার নেক্সট প্রশ্নটি সলভ করার চেষ্টা করব। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে যে প্রদত্ত উপাত্তগুলোর মধ্য কোনটি। যেহেতু আমরা জানি যে উপাত্ত দুই ধরনের, একটা বিন্যস্ত উপাত্ত একটা আছে অবিন্যস্ত উপাত্ত, আর আমরা দেখলেই বলতে পারবো যে উপাত্তগুলো বিন্যস্ত না অবিন্যস্ত। আসলে এই উপাত্তগুলো কিন্তু অবিন্যস্ত উপাত্ত, আর মধ্য নিয়ে আসতে গেলে অবশ্যই কি করতে হবে আগে উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে, অর্থাৎ মানে ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে। এখানে কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি আছে কত 5, তারপরে কিন্তু কি আছে 5 পরে কিন্তু আমাদের এখানে সংখ্যা আছে 8, 8 পরে কিন্তু কি আছে 9, 9 পরে কিন্তু আমাদের সংখ্যা আছে এখানে 9 পরে আমি দেখতেছি 11 আছে 11। তাহলে 11 পরে কিন্তু কি আছে 12, 12 পরে কিন্তু কি আছে যে 12 পরে আছে 12 পরে আমাদের আছে এখানে কত 15। তাহলে আমি 15 লিখলাম, আর 15 পরে আমাদের এখানে আছে কত 17। তাহলে আমি 17 লিখলাম, 17 পরে আছে আমাদের এখানে কত 20, কত আছে 20, 20 পরে আছে কত আমাদের এখানে 21, 21 পরে আছে কত 23, আর 23 শেষে আছে কত 25। তাহলে অবশ্যই কিন্তু আমি কি করলাম যে এই উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে নিলাম, অর্থাৎ উপাত্তগুলোকে আমরা মানের ক্রমানুসারে সাজিয়ে পাইলাম। আর উপাত্তগুলো কিন্তু আমরা দুইভাবে সাজাইতে পারি, একটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম, একটা হচ্ছে অধঃক্রম। এটা কিন্তু আমি মানের কি ক্রমানুসারে সাজাইছি। তো যাই হোক, এখন যদি আমরা এই মধ্যক মানটা বের করতে চাই, আমাদের কিন্তু নিয়ম জানা আছে যে এই উপাত্তগুলোর যদি বেজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক হবে তার মধ্যপদটা।
এখানে কিন্তু আমি উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজিয়ে পেয়েছি, অর্থাৎ এখানে আমাদের উপাত্তের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টি, অর্থাৎ বেজোড় সংখ্যা। যেহেতু উপাত্তগুলোর সংখ্যা আছে বেজোড়, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের জানা আছে যে বেজোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে, সেটি হচ্ছে n প্লাস কত 1 ভাগ কত 2 তম পদ, 2 তম কি পদ। যেহেতু এখানে n হচ্ছে কত বেজোড় আর n মানে হচ্ছে কত 11 প্লাস কত 1 ভাগ কত 2, তাহলে 11 আর 1 কত হবে 12 ভাগ কত পেলাম 2, আর 12 তে 2 ভাগ করলে কত হবে 6, তাহলে 6তম পদটি হবে কি তার মধ্যক। অর্থাৎ আমরা বলতে পারি এটা আছে প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পদ হচ্ছে কত 15। তাহলে এখানে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হবে কত 15, অর্থাৎ এই উপাত্তগুলোর মধ্যক হবে কত 15। বা যদি সূত্রটা কারো মনে না থাকে যে বেজোড় সংখ্যা হয়, তাহলে যেমন 11টি আছে সামন থেকে 5টা বাদ দেবা আর পেছন থেকে 5টা বাদ, তাহলে মাঝখানে যে সংখ্যাটি থাকবে সেটা হবে কি মধ্যক। ওকে, যদি আমাদের সূত্রটা না জানা থাকে তাহলে আমরা এইভাবে কিন্তু বেজোড় সংখ্যার মত নির্ণয় করতে পারবো। আর আমি একটা নিয়ম শিখাই দেই, যদি উপাত্তগুলোর সংখ্যা কি হয় জোড় হয়, সেক্ষেত্রে মধ্যক কিন্তু আমরা এইভাবে নির্ণয় করতে পারবো যে n ভাগ 2 তম পদ, n ভাগ 2 তম পদ প্লাস n ভাগ 2 প্লাস 1 তম কি পদ, এই দুটো পদ যোগ করতে হবে এবং এর গড় মান বের করতে হবে, অর্থাৎ এই দুটো পদকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। ওকে, ধরলাম যে এখানে উপাত্ত আরেকটা আছে 25 পর কত আছে 28, তাহলে কিন্তু আমাদের উপাত্ত সংখ্যা কি হয়ে গেল জোড়। তা সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করে মধ্যক মানটা কি করতে পারবো বের করতে পারবো। তাহলে এখানে উপাত্ত সংখ্যা আছে 12, n এর মান কত হবে 12, 12 এর 2 দ্বারা ভাগ করলে কত হবে 6, 6তম পদ। ওকে, প্লাস আর এখানে 6 যোগ 1 কত 7তম পদ, 7তম পদ ভাগ কত 2, তাহলে 6তম পদটা আমাদের লিখতে 6তম পদ হচ্ছে কত 15 প্লাস আর 7তম পদ হচ্ছে কত 17, তাহলে 15 প্লাস 17 ভাগ 2 যা হবে তাই হবে মধ্যমান অর্থাৎ মধ্যক। ওকে, তাহলে আমার নেক্সট প্রশ্নটি, অর্থাৎ আমি আজকে আর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপরে আমি আমার আলোচনা আজকের জন্য শেষ করে দেব। আমার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, তাহলে আমার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার, এর চারদিকে বেড়া আছে, বেড়ার মোট দৈর্ঘ্য কত? তাহলে যেহেতু এখানে উল্লেখ করা হয়েছে বাগানটি কিন্তু বর্গাকার, আর আমরা জানি বর্গ কাকে বলে, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, আমরা কিন্তু সেই চিত্রটাকে কি বলি বর্গ চিত্র বলি বা বর্গাকার চিত্র বলি। যেমন আমি যদি প্রথমে চিত্রটা আঁকার চেষ্টা করি, ধরলাম যে এটা একটা বর্গক্ষেত্র, কি ক্ষেত্র বর্গক্ষেত্র, আর একটু কথা বললাম যে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি সমান, ধরলাম যে এটা ক, এটা ক, এটা ক, এটা ক, কারণ বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি সমান এবং প্রত্যেকটা কোণ কি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। কত ডিগ্রি 90 ডিগ্রি। তা যেহেতু একটা বর্গাকার বাগানের ক্ষেত্রফল বলা হয়েছে 2025 বর্গমিটার, তার ক্ষেত্রফলটা আছে 2025 কি মিটার বর্গমিটার। তাহলে এর চারদিকে বেড়া আছে, অর্থাৎ এর চারদিকে বেড়া বলতে কিন্তু আমরা এই রাস্তাগুলোকে বা বাহুগুলো বোঝানো হয়েছে যে বাহুগুলো হচ্ছে বেড়া। তাহলে এই বেড়ার মোট দৈর্ঘ্য কত, অর্থাৎ এই 4টে বাহুর যোগফল আমাকে করতে হবে নিয়ে আসতে হবে। তাহলে আমাদেরকে 4টে বাহুর যোগফল বের করতে গেলে অবশ্যই আগে একটা বোর মান বের করতে হবে, আর কয়ের মান যদি আমরা বের করতে পারি, একটা বোর মান নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই কিন্তু আমরা 4টে বোর মান নিয়ে আসতে পারবো। তাহলে এখানে কিন্তু যদি আমরা কয়ের মানটা নিয়ে আসতে চাই, যেহেতু ক্ষেত্রফল ব্যবহার করা আছে, তাহলে ক্ষেত্রফলের সাহায্যে আমরা কি করবো এই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি করবো বের করবো। আমাদের কিন্তু জানা আছে যে বর্গের ক্ষেত্রফল, আমাদের জানা আছে কি যে বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার ইকুয়াল কি বলো বর্গের ক্ষেত্রফল, যে ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার বা বাহু স্কোয়ার ইকুয়াল কি বলো ক্ষেত্রফল। শুধুমাত্র এটা বর্গের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো চতুর্ভুজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে যেহেতু এখানে বাহু কি ধরছি আমরা ক, বাহুর মানটা আছে অজ্ঞাত, এই কারণে অবশ্যই আমরা বাহুর জায়গায় কি লিখবো বাহুর স্থলে আমরা ক লিখবো, তারপর বর্গ, আর ক্ষেত্রফলের স্থলে কি লিখবো আমরা যে মানটা দেওয়া আছে প্রশ্নে সেই মানটা আমরা এখানে লিখবো। ওকে, সেম আমাদের উভয় পক্ষে বর্গমূল করি, তাহলে ক ইকুয়াল কি পাবো √2000 কত 25, তা 2025 এর বর্গ সংখ্যা আছে 45। তাহলে আমরা অতি সহজেই এই 2025 এর বর্গ সংখ্যা নিয়ে আসতে পারলাম কত 45। তাহলে কিন্তু আমরা বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ যেহেতু আমরা কর মান পেয়েছি, তাহলে বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম 45। আর যেহেতু বলা হয়েছে যে বেড়ার মোট দৈর্ঘ্য কত, আমি তো একটু আগে বললাম যে বেড়া বলতে এখানে এই বর্গের বাহুগুলোকে বোঝানো হয়েছে, আর যেহেতু এটা বর্গ, যেহেতু এটা কি বর্গ আর বর্গের 4 বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বেড়া বলতে এখানে আমরা পরিসীমা ধরবো, যে বর্গের পরিসীমা কিন্তু আমরা জানি
4 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4 গুণন 1 বাহুর কি বলো দৈর্ঘ্য। তাহলে বর্গের পরিসীমা বা মোট বেড়া হবে 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 45, আর 4 45 হচ্ছে 180, কত 180। তাহলে আমরা কি পাইলাম 180। তাহলে এখানে যে অপশনগুলো থাকবে এই 4টা অপশনের মধ্যে অবশ্যই 180 একটা অপশন দেওয়া থাকবে, তাহলে আমরা 180টা চিহ্নিত করব। ওকে, আচ্ছা। তাহলে আমি আজকে আমার ক্লাসে যেগুলো আলোচনা করলাম এগুলো অবশ্যই আমাদের সামনে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আছে, এই সামনের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু এই অঙ্কগুলো আপনাদের সহায়ক হিসেবে কাজ করবে। যদি আপনারা আমাদের ক্লাস, অর্থাৎ আমি যে ক্লাসটি নিলাম এই ক্লাসটি সম্পূর্ণটাই দেখেন, তাহলে অবশ্যই কিছু না কিছু বুঝতে পারবেন। তাহলে আমি আশা করি আমি যে ক্লাসটি নিয়েছি আপনারা সকলেই আমাদের শর্ট টার্ম যে ইউটিউব চ্যানেলটি আছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপরে আমাদের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনারা দেখবেন। আর নেক্সটে আমি আমাদের এই যে শিক্ষক নিয়োগ পরীক্ষা বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা বা যেগুলো পরীক্ষা আছে এই পরীক্ষা নিয়ে কিন্তু আমরা কি করব, আমি আলোচনা করব। আর আমার আলোচনাগুলো পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই আপনারা থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম।